একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন রবি আজিয়াটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম। জনাব শাহেদ আলম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমরা আলাপে যাব, তার আগে আপনাকে দেখাতে চাই কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, এবং সেই অপতথ্যগুলোর বিপরীতে ফ্যাক্ট চেকগুলো আমরা দাঁড় করিয়েছি, এবং সেই জায়গা থেকে একটা সমাধানও খোঁজার চেষ্টা করবো, আপনার পরামর্শ জানার চেষ্টা করবো। আমরা প্রতিবেদনটা দেখে আসি। একসাথে অন্তত 10টিরও বেশি পেজ থেকে হঠাৎ একটি পোস্ট পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল। এরপর ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই মিথ্যা তথ্য। ওদিকে এক পুলিশ সদস্যের একটা এআই ভার্সন তৈরি করা হয়েছে, এবং সেখান থেকে মিথ্যার উস্কানিমূলক বক্তব্যের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল সেটাও গুজব। দর্শক, সংবেদনশীল এমন বেশ কিছু অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। চলুন শুরুতে সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন টিভি রিপোর্টারকে এক পুলিশ সদস্য বলছেন কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনা হচ্ছে সরকারের ব্যর্থতা। পরিষ্কার উচ্চারণে পুলিশের এই বক্তব্য রীতিমতো ভাইরাল। পরে সিএ প্রেস উইং ফ্যাক্টস, রিউমার স্ক্যানারের মতন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলো নিশ্চিত করে ভিডিওটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ওদিকে হঠাৎ পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন দাবিতে বেশ কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বেশিরভাগ পোস্টগুলোই করা হয়েছে গণমাধ্যমের নাম ব্যবহার করে খোলা ভুয়া ফেসবুক গ্রুপে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি সম্পূর্ণ মিথ্যা। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে ভাইরাল আরেকটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একজন বয়স্ক ব্যক্তিকে জুতার মালা পরিয়ে তিরস্কার করা হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে বাংলাদেশে 40 বছর শিক্ষকতা করা এক হিন্দু শিক্ষককে ইসলামপন্থীরা নাকি লাঞ্ছিত করেছে। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল দাবিটি মিথ্যা। তিনি কোনো হিন্দু শিক্ষক নন। প্রকৃতপক্ষে তিনি মোহাম্মদ আলী নামে একজন অবসরপ্রাপ্ত কমিউনিটি মেডিকেল অফিসার, এবং তিনি একজন মুসলিম ধর্মাবলম্বী। এখানেই শেষ নয়, একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে একজন রিপোর্টার লাইভ দিচ্ছেন, পেছনে বেশ কিছু মানুষ। ভিডিওটির শিরোনাম সাধারণ মানুষ আবারও দিনাজপুর ৬ আসনে শিবলি সাদিক ভাইকে এমপি হিসেবে দেখতে চায়। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল জাতীয় ইস্যুর সাথে পাল্লা দিয়ে গুজব ছড়িয়েছে সামাজিক এবং রাজনৈতিক ইস্যুতেও। সর্বোচ্চ ব্যবহার হয়েছে এআই প্রযুক্তি। নানা উৎস থেকে তথ্য চুরি করে তার সাথে অপতথ্য মেশানো হচ্ছে, এরপর ছড়িয়ে দেওয়া হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, ৭১। আমরা মোটামুটি দেখে নিলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত অপতথ্যগুলো ছড়ানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে ডিপ ফেক বা এআই টেকনোলজি। আমরা এগুলো নিয়ে আগেও কথা বলেছি, আরও কথা বলতে চাই, কারণ সমাধানের একটা পথ আমরা নিশ্চিত করতে চাই যতটুকু পারা যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, আগে জানিয়েছি, রবি আজিয়াটার চিফ কর্পোরেট রেগুলেটরি অফিসার শাহেদ আলম। জনাব শাহেদ আলম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমরা দেখছিলাম যে এই গেল ২-৩ মাস ধরে গুগল জেমিনির একটা এআই টুলস, যেটা গুগল ভায়ো 3 বলা হচ্ছে, এবং এটা দিয়ে এত নিখুঁতভাবে এক একজন মানুষের অবয়ব তৈরি করা হচ্ছে, যেটা দিয়ে আসলে হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই যে এটা আসলে ফেক নাকি রিয়েল। এবং এটা যখন একটা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে, একটা ডিএমপি কমিশনারের তার এআই ভার্সন তৈরি করে একটা উস্কানিমূলক বক্তব্যকে গুজব আকারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তখন প্রান্তিক অঞ্চলের মানুষ তো বিভ্রান্ত হবেই। মানে এটা আসলে কতটা ঝুঁকি তৈরি করছে, আপনার কাজের প্রেক্ষিতে থেকে একটু জানতে চাই। এখানে কোনো ডাউট নাই যে এটা খুবই ঝুঁকিপূর্ণ, এবং আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের ওটিটি প্ল্যাটফর্মগুলো এটার কারণে প্রচুর দুর্নামের ভাগী হচ্ছে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই ডিপ ফেকটাও কিন্তু একটা টেকনোলজি, এবং এটা টেকনোলজির একটা অপব্যবহার। আমরা যা দেখছি সেখানে টেকনোলজিটাকে ব্যবহার করে বিভিন্ন ধরনের মানে আপনার নিষেধাজ্ঞা বলতে পারেন, অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুয়া নিউজ এগুলোকে স্প্রেড করা হচ্ছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে। এখন এখানে আমি যদি বলি যে এখানে কি করা যেতে পারে এই ডিপফেকগুলোকে
প্রথম হচ্ছে অ্যাকনলেজমেন্ট করতে হবে আমাদেরকে যে ডিপ ফেকটা হচ্ছে, এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আনতে হবে যে কোনো কিছু দেখার আগে, বিশ্বাস করার আগে আমাদেরকে জানতে হবে যে এটা কি ডিপ ফেক হতে পারে কিনা। সো এই অ্যাওয়ারনেসটা আমাদের জন্য খুবই জরুরি, কারণ অনেক ক্ষেত্রেই আমাদের জনগণ বুঝতে পারে না যে আসলে ডিপ ফেক করে এই ধরনের রিলায়েবল কিছু ভিডিও তৈরি করা সম্ভব। আপনি যেরকম উদাহরণ দিয়েছেন বেশ কিছু, সেই ধরনের যে আসলে হতে পারে এটাই অনেকের কাছে আসলে বিশ্বাসযোগ্য না। তো আমরা যদি সেই বিশ্বাসযোগ্যতাতে আনতে, মানে আমাদেরকে সেই জায়গাটাতে অ্যাওয়ারনেসটা আনতে হবে যে ডিপ ফেক সম্ভব, এবং ডিপ ফেকের মাধ্যমে প্রচুর ভিডিও ভাইরাল করা হচ্ছে, অনেক ক্ষেত্রে টাকা ইনকাম করার জন্য স্ট্রিমিং থেকে, অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্দেশ্য হাসিলের জন্য। এখন যদি সেটা হয়ে থাকে, প্রথম কথা যেটা বললাম অ্যাওয়ারনেস, এরপরে আরও কিছু বিষয় আছে। আপনি কিন্তু এটা খুব দুষ্কর ব্যাপার, দুরূহ ব্যাপার সহজে বোঝাটা। সো আমি বলবো না যে খুব সহজেই আপনি ডিফেক্ট ধরতে পারবেন, বাট বেশ কিছু এলিমেন্ট আছে বা উপাদান আছে যেগুলো কিন্তু আপনি খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যেগুলো ডিফেক্ট। যেমন ধরেন, আপনি যদি একটু খেয়াল করেন যে ফেসিয়াল এবং আই মুভমেন্টগুলো যেভাবে হচ্ছে, লিপ সিঙ্কিংগুলো যেভাবে হচ্ছে, আপনার স্কিন লাইটেনিং যেটা হয়, এইসব জিনিসগুলো কিন্তু আপনার ডিফেক্টের কিছুটা ইঙ্গিত দেয় যে ইট ইজ টু বি গুড টু বি ট্রু, মানে এটা এমন হতেই পারে না। সো আমরা যদি এই অ্যাওয়ারনেসটা আনতে পারি, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা এই বিপদটা থেকে একটু কিছুটা হয়তো সংযত আচরণের দিকে যেতে পারবো। এবং এখানে আমরা যেটা করছি, আমরা যারা টেকনোলজি নিয়ে কাজ করছি, আমরা আমাদের নেটওয়ার্কে যখন এই ধরনের স্ট্রিমিংটা হচ্ছে, মনে রাখতে হবে এখানে তো মোবাইল অপারেটরদের তেমন কোনো হাত নেই, কারণ এটা আসতেছে ওভার দ্য টপ যেসব। হ্যাঁ, এটা ঠিক আছে। আমি একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই আপনার কাছে। ধরুন ডিপ ফেকের ক্ষেত্রে, তৈরি করার ক্ষেত্রে কিছু কিছু সিগন্যাল আছে, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো একটু খুঁটিয়ে দেখলে আমরা বুঝতে পারি যে এটা আসলে ফেক। আই ব্লিঙ্ক হতে পারে, ঠোঁটের যে নাড়ানো সেই ভঙ্গিমাটা হতে পারে। কিন্তু এটা একটা মেশিন লার্নিং প্রসেস, তো তারা বুঝতে পারছে যে তাদের দুর্বলতা কোথায়। হয়তো 6 মাস পরে সেই দুর্বলতাও এই ডিপ ফেক কাটিয়ে উঠবে। এটা একটা ইস্যু। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এগুলো ছড়াচ্ছে তো ফেসবুক, এক্স, এই সমস্ত প্ল্যাটফর্মে। আমরা আসলে জায়ান্টদের সঙ্গে কিভাবে নেগোসিয়েশনটা করতে পারি যাতে করে আমাদের অনুরোধ তারা শুনে এগুলোকে সরাতে পারে তারা? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এই ক্ষেত্রে আমরা বেশ অনেকদিন থেকেই আমরা সরকারের সাথে কাজ করছি, এবং আমরা সরকারের সাথে বিভিন্ন জায়গায় অনুরোধ করেছি যে আমাদের আসলে যে ওটিটি পলিসি, আমাদের কিন্তু আসলে কিন্তু ওটিটি পলিসিটা নেই এই মুহূর্তে পর্যন্ত। ওটিটিদের কিভাবে তারা বাংলাদেশে স্ট্রিমিং করবে, তাদের বিহেভিয়ার কি হবে, তাদের ব্যবসার স্কোপটা কি হবে, তাদের কানেক্টিভিটি কি হবে, এবং তারা যে যেমন পৃথিবীর বিভিন্ন দেশে যেটা হচ্ছে এখন, ওটিটি বা এই সোশ্যাল মিডিয়াগুলোকে কিন্তু বাধ্য করা হচ্ছে তারা যেন মোবাইল অপারেটরদের সাথে, যে কারণ মোবাইল অপারেটর এবং আইএসপিরাই হচ্ছে কিন্তু মূলত এটা কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে টেকনোলজিটাকে থ্রু দ্য স্ট্রিমিং এবং ডেটা সার্ভিসের মাধ্যমে, যাতে বাধ্য করা হয় তারা পার্টনারশিপের মাধ্যমেই যাতে শুধুমাত্র সেই দেশে ব্যবসা করতে পারে। এইটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এখানে কন্ট্রোলিং এর কথা বলছি না, আমরা যেটা বলছি এই পার্টনারশিপের মাধ্যমে যখন আনা হবে তখন কিন্তু আমরা বিভিন্ন অথেন্টিকেটর আমরা এখানে বসাতে পারবো, আমরা এআই বেস টুলসগুলো বসাতে পারবো, আমরা এখানে বিভিন্ন সোর্স অ্যানালাইসিস করতে পারবো। এখন যেটা হয়েছে, আমরা কিন্তু এগুলো করতে পারছি না, কারণ হচ্ছে আমাদের কাছে টেকনোলজিটা থাকলে হবে না, কারণ আমাদের টেকনোলজির উপরে তারা এটা বসছে। সুতরাং আমাদেরকে তাদের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং অনেক বেশি কুইক এবং ফাস্টার মেথোডোলজিতে কিন্তু সেগুলো ডিটেক্ট করে বন্ধ করতে হবে। এটার জন্য আমাদের একটা পলিসি দরকার, যেখানে ওটিটিদেরকে আমরা মোটামুটি অনবোর্ড করতে পারবো যে বাংলাদেশে যদি তোমরা যদি এটা স্ট্রিমিং করতে চাও এবং তোমাদের সার্ভিসটা যদি কন্টিনিউ করতে চাও, তাহলে তোমাদেরকে এই পার্টনারশিপে আসতে হবে, তোমাদেরকে কিছু রেসপন্সিবিলিটি তোমাদেরকে নিতে হবে। সো এইটা হচ্ছে একটা জায়গা। এছাড়াও কিন্তু আমরা সরকারের পলিসি চেঞ্জ না হলে যে আমরা কিছু করছি না তা না, আমরা যেটা করছি, আমরা কিন্তু বিভিন্ন পার্টনারদের সাথে কাজ করে যাচ্ছি যাতে নেটওয়ার্ক লেভেল ডিটেকশনটা আমরা করতে পারি। আমরা কিছু জায়গায় আমরা টেক কোম্পানিগুলোর সাথে কোলাবোরেশন করছি, যেখানে আমরা যখনই জানতে পারছি যে এ ধরনের ডিপ ফেক আপনার ভাইরাল হচ্ছে, তখন আমরা তাদেরকে ট্রিগার করছি যাতে সেগুলো রিমুভ করে। এবং অনেকগুলো জায়গাতেই কিন্তু এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ব্যাপারগুলো থাকে এই ডিজিটাল সিগনেচারগুলোকে আইডেন্টিফাই করার জন্য। আপনার কিভাবে আমরা অথেন্টিক মিডিয়াটাকে আসলে ট্রেস করতে পারবো। আপনি দেখবেন যে ইতিমধ্যে কিন্তু ফেসবুক, আপনার টুইটার বা থ্রেডস, এরা কিন্তু বেশ কিছু অ্যাকশন নিয়েছে, বাট আমরা মনে করি সেটা এনাফ না, এবং যার কারণে এখানে কিছুটা
রেগুলেটরি আপনার প্রভিশনিংস দরকার, পলিসি চেঞ্জটা দরকার, পলিসি আমাদের তৈরি করা দরকার, আমরা যাদেরকে যাতে অনবোর্ডে আনতে পারি। এখনো সেই বিষয়টা হয়নি, যার কারণে আমরা এখন দেখছি যে অনেকটা ওয়াইড স্প্রেড হয়ে যাচ্ছে। আমরা আশা করছি সরকারের বিষয়ে খুব দ্রুত একটা আচ্ছা, আমি একটা বিষয় একটু জানতে চাই। ধরুন এখানে সরকারের পলিসি একটা ব্যাপার আছে এবং আপনারা যারা বেসরকারি এন্টিটি আছেন, আপনাদের নিজস্ব একটা কমিউনিটি আছে, আপনারা হয়তো একসাথে মিলে একটা সমাধানের পথ খুঁজতে পারবেন। কিন্তু মুশকিল হচ্ছে যে মানুষের হাতে স্মার্টফোন রয়েছে, প্রান্তিক অঞ্চলে যে মানুষ, তাদের দুটো বিষয় খুব দরকার। এক, অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যের প্রচার এবং তাদের ডিজিটাল লিটারেসি। এই দুটো জায়গায় আসলে করণীয়টা কি? কারণ এটা যে গুরুত্ব সেটা তো বুঝতে হবে তাদেরকে। অবশ্যই, এই জন্য আমি কিন্তু প্রথমেই বলেছিলাম অ্যাওয়ারনেস একটা বড় ব্যাপার, জি। এবং সেখানে আমাদের অ্যাওয়ারনেসটা যদি আমরা আনতে পারি তখন কিন্তু অনেকগুলো ব্যাপার, যে ইস্যুগুলো আপনি তুলেছেন সেগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়। আমরা ডিটেকশনের যে ম্যাথোডোলজিগুলো আছে সেগুলো কিন্তু করতে গেলে আমাদের ডিজিটাল লিটারেসিটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেখানে কিন্তু আমরা সবাই কিছুটা কাজ করছি, বাট সাফিসিয়েন্ট না, সেটা আমরা অ্যাকনলেজ করি। কারণ এই ডিজিটাল ইনক্লুশন করতে গিয়ে ডিজিটাল লিটারেসিটা কিন্তু আমাদের জন্য একটা বড় বাধা হয়ে থাকে এমনিতেই। সুতরাং এই জায়গাটাতে আমাদের নিজেদেরও ব্যবসায়িক স্বার্থ আছে যাতে আমরা ডিজিটাল লিটারেসিটা বাড়াতে পারি, অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারি, এবং সেজন্য কিন্তু আমরা মোবাইল অপারেটররা, বাংলাদেশের সব মোবাইল অপারেটররাই বেশ কিছু কার্যক্রম হাতে নেয় এবং নিয়েছে। আমরা জিএসএম এর সাথে বেশ কিছু প্রোগ্রাম করেছি, আমরা ইউনিসেফের সাথে কিছু প্রোগ্রাম করেছি, ইউএনডিপি আমাদেরকে এই জায়গাগুলোতে হেল্প করেছে। বাট অফকোর্স আমরা অ্যাকনলেজ করি যে এই জায়গাটাতে আমাদের আরও বেশি এমফেসাইজ করা দরকার, যে আমরা ডিজিটাল লিটারেসিটা যদি একটু গুরুত্ব দিয়ে দেখতে পারি, আমরা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে হয়তো মানুষ বুঝতে পারবে এবং আসলে পরিস্থিতি কিছুটা হলে নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে। তখন হয়তো বা এগুলোর ইন্টারেস্টগুলোকে কমানো যাবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আশা করি সামনে কোনো আয়োজনে আবারও কথা হবে।